সপ্তমে তিনি পাল্টা নিশানা করেছেন এনআইএ কে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তো মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না? তাদের ইজ্জত, তাদের সম্মান। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলা 2022-এর ঘটনা। হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে এনআইএ। শনিবার ভোরে তারা ভূপতিনগরে হানা দেয়। তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএ কে। বিস্ফোরণ মামলায় তৃণমূলের 2 নেতাকে এদিন গ্রেপ্তার করে এনআইএ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করতে যাওয়ার আগেই সরব হন। মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য শূন্য গুলি ছুটছে। 2 তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। কি অধিকার আছে না? তুমি বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি খেলা চাইছে, আমরা সারা পৃথিবীতে আওয়াজ। এরপর মঞ্চ থেকেও মমতার সুর সপ্তমে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে তো মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না? তাদের ইজ্জত, তাদের সম্মান। ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন। মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না। বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন আমাদের? ছি বিজেপি ছি। ইলেকশন কে করছে? ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই? একটা চকলেট ফাটালো এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 24 ইলেকশনের সময়। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। তপনের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককেই এজেন্ট বসাবে। নিউজ 18 বাংলা। তৃণমূলের উস্কানিতে এই ঘটনা, মমতাকে পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইএর উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএর উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ। মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা। তদন্তে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলা। লোকসভা ভোটের মুখে এ নিয়ে হাওয়া গরম। মুখ্য সচিবের থেকে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। ইডির পর এনআইএ, ফের তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি।
এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সুযোগ পেয়েই ময়দানে নেমে পড়েছে বিজেপি। যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ভূপতিনগর ইস্যুতে শনিবার কমিশনেও যায় বিজেপি, দাবি করে একাধিক পুলিশ কর্তা ও পুলিশ অফিসারকে সরানোর। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করা। আমরা লিখিত দাবিও করেছি। কাকভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। এই ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে। তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। 2022-এ ভূপতিনগরে বিস্ফোরণ, 2024-এ লোকসভা ভোটের মুখে সেই ঘটনায় 2 তৃণমূল নেতা গ্রেফতার। এবার তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। এ নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। পুলিশ সন্দেশখালীতে পদক্ষেপ নিয়েছে, জমি ফেরানোর কাজ করেছে সরকার। সন্দেশখালীর মহিলাদের সম্মান কেড়েছে বিজেপি। সন্দেশখালীর মা বোনেরা তৃণমূলের সঙ্গেই আছে। ভোটের পরেই দেখতে পারবেন মোদি। সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। এমনকি জেনে রাখুন, যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, তিনি লক্ষ্মীর ভান্ডারও পান। তুমি সন্দেশখালীতে সন্দেশ দিচ্ছ, সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। লোকসভা ভোটের আগে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের বৈঠকে বার্তা, ঘরে বসে থাকলে হবে না, ভোট প্রচারে সকলকেই ঘাম ঝরাতে হবে। কেন্দ্রের বঞ্চনা প্রচারে ফোকাস। ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের নির্দেশ অভিষেকের। নজরে মতুয়া ভোট, মতুয়াদের ভোট পেতে কামনা সাগরে ডুব তৃণমূল বিজেপি 2 প্রার্থীর। শনিবার মতুয়াদের আরাধ্যের জন্মতিথি, সেই উপলক্ষে ঠাকুরনগরে শুরু মতুয়া ধর্ম মহামেলা। প্রথম দিনেই ঠাকুরনগরের কামনাসাগরে ডুব তৃণমূল বিজেপি 2 দলেরই 2 প্রার্থীর। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, এই উপলক্ষে ঠাকুরনগরের কামনাসাগরে পুণ্যস্নান সারছেন মতুয়ারা। এদিন সকালে কামনাসাগরে স্নান করে হরিচাঁদ মন্দিরে প্রণাম করেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তাদের মনস্কামনা পূর্ণ হোক, এটাই প্রথমত কামনা। এরপরেই বিজেপির মতুয়া মুখ তথা বনগাঁ লোকসভা আসনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরও কামনাসাগরে স্নান ছাড়েন। আগত সমস্ত ভক্তরা যারা স্নান করেছে সকলের পুণ্য হোক। আমার জন্য চাইনি আমি কিছু, ভক্ত সমাজের জন্য চেয়েছি। রাজ্যের 83 বিধানসভা আসনে মতুয়ারা ফ্যাক্টর।
2011 বিধানসভা ভোট থেকে শুরু একের পর এক নির্বাচনে তৃণমূলকে ঝুলি উপর করে সমর্থন জানিয়েছেন মতুয়ারা। ছবিটা বদলে যায় 2019-এ। বনগাঁ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা আসনে মতুয়া ভোট 50%-এর বেশি। রানাঘাট লোকসভা কেন্দ্রের 5 আসনে মতুয়া ভোটার 50%-এর বেশি। 19-এর লোকসভা ভোটে বনগাঁ রানাঘাট এই 2 লোকসভা আসনেই জেতে বিজেপি। এরপর 21-এ হাড্ডাহাড্ডি লড়াই। वैक्सीनेशन का काम समाप्त होता है, जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। তুমি আমার নাগরিকের মোয়া খাওয়াবে কি? মতুয়া ভাই বোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। 21-এর কুরুক্ষেত্রে মতুয়া ভোটের বেশিরভাগটাই যায় তৃণমূলের ঝুলিতে। 21-এর ভোটে মতুয়া প্রভাবিত 83 আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় 53টি আসনে, বাকি 30টিতে বিজেপি। 24-এর ভোট তৃণমূল বিজেপি 2 দলেরই পাখির চোখ মতুয়া ভোট। মতুয়া ভোট পেতে কেউই 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। মতুয়া ভোটের কামনা সাগরে ডুব। নিউজ 18 বাংলা। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লড়াই নিয়ে এবার বিস্ফোরক কীর্তি আজাদ। তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপির লোকেরাই দিলীপ ঘোষকে হারাতে চায়। কীর্তি আজাদের দাবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। আর অপরদিকে তৃণমূলে কীর্তিকে সাহায্য করছে না, ফাঁসি দিয়েছে। পাল্টা জবাব দিলীপ ঘোষের। भागी गया और यहाँ भी नहीं भागा है, 7 समुद्र पार भागा, अंडमान बे ऑफ बंगाल छोड़ करके अंडमान भाग गया है। बीजेपी वाला हमसे जो कुछ बात कर रहा है उसका हम खुलासा करेगा। बीजेपी वाला उसको खुद ही हराना चाहता है, शुभेंदु अधिकारी का लोग। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার, টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর कहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा। রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি, যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। হুগলি লোকসভা গ্রাম বাঁচাতে খাল সংস্কারের উদ্যোগ, তাতেই বাধা দিচ্ছেন গ্রামবাসীরা। তাদের দাবি, খাল সংস্কারের আগে পাড় বাঁধাতে হবে, না হলে ধস নামবে, ঘরবাড়ি তলিয়ে যাবে। গ্রামবাসীদের পাশে বিজেপির পঞ্চায়েত প্রধান। হাওড়ার সাঁকরাইলে সরস্বতী খাল সংস্কার নিয়ে তুঙ্গে বিজেপি তৃণমূল তরজা। হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী খাল। এই খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। এতেই আপত্তি গ্রামবাসীদের। 10 বছর আগে সরস্বতী খালের সংস্কার হয়। অভিযোগ, সেই সময় খালের পাড় বাঁধানো হয়নি। এর জেরে ধস নেমেছে, অনেক জায়গা তলিয়ে গেছে। রাস্তা ছিল ওই ধারে, আবার ফের খাল কাটবে, সব রাস্তা নেমে গেছে। সংস্কারের আগে সরস্বতী খালের পাড় বাঁধানোর দাবিতে সরব গ্রামবাসীরা। তাদের দাবি, পাড় না বাঁধিয়ে খাল সংস্কার করা হলে ফের ধস নামবে, রাস্তা থেকে ঘর বাড়ি তলিয়ে যাবে। বাড়ি ধসে যাচ্ছে, ওদিকে তো সব দেখানো হয়েছে, সারাতে সব দেখানো হয়েছে। বাড়ি মানে কোন থেকে নেমে গেছে, ও নেমেই যাবে, এই যে কাটছে ও নেমেই চলে যাবে। ওই জন্য আমাদের বক্তব্য ছিল যে আগে একটু পাইলিংটা হয়ে গেলে তারপরে যদি কাটা হতো ভালো হতো। এটা একটু রাস্তা ছিল, মানে কারোর লক্ষ্য নেই, ধসে ধসে চলে যাচ্ছে। আমরা খুবই আতঙ্কিততে আছি। মানে এবার যে খাল কাটলে আমাদের ঘর বাড়ি সবই পড়ে যাবে। এবারের খাল কাটাটা আমরা বন্ধ রাখতে চাইছি, যে আমাদের ঘর বাড়ি আর থাকবে না থাকবে। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। খাল সংস্কার নিয়ে গ্রামবাসীদের পাশেই দাঁড়িয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এলাকাবাসীর দাবি একদম ঠিক, কেননা এর আগের বারে যখন খাল কাটাই হয়েছিল ওনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যে কন্ট্রাক্টর কাজ করেছিলেন উনি বলেছিলেন আমরা খাল কাটাইয়ের পরে বাঁধিয়ে দেবো। সেই জন্য এখন গ্রামবাসীর আপত্তি যে আমাদের আগে পাইলিং করে দেওয়া হোক, তারপরে কাটাই হবে। ধস নেবে, কারো ক্ষতি হবে, কোনো প্রাণহানি হবে, এটা আমরা কখনো চাইবো না। আমরা অবশ্যই ইরিগেশন প্রতিষ্ঠা করব। সরস্বতী নদী কাটা নিয়ে দীর্ঘ দিনের মানুষের প্রতিবাদ ছিল। একটা গুটি কয় বিজেপির লোক এটা বাধা দিচ্ছে, এটা সরকারের কাজে বাধা দেয়া হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে। গ্রামবাসীদের স্বার্থেই সরকারি প্রকল্প, আর সেই সরকারি প্রকল্পের কাজ বন্ধ করছে গ্রামবাসীরাই। আর যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, বন্ধ খাল সংস্কারের কাজ। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।
50 বছর পর আধার কাটলো, বাড়িতে আলো জ্বললো। মহেশতলার 30টি বাড়িতে এলো বিদ্যুতের কানেকশন। স্থানীয়রা বলছেন এখন আর চড়া দামে বিদ্যুৎ ভাড়া নিতে হবে না। দক্ষিণ 24 পরগনার মহেশতলার 35 নম্বর ওয়ার্ড, এখানকার 14 নম্বর রেলগেট এলাকার অনেক বাড়িতে বিদ্যুৎ ছিল না। 50 বছর আগে এলাকায় বসতি গড়ে ওঠে। আশপাশের অনেক জায়গায় বিদ্যুৎ এলেও বজবজ স্টেশনের কাছে রেল লাইন লাগোয়া 30টি পরিবার বিদ্যুৎ পায়নি। ফলে অন্ধকারে দিন কাটত। গরমে ফ্যান চালানোর উপায় নেই। দুর্ভোগের একশেষ। স্থানীয়দের দাবি অনেকেই ভাড়া করে বিদ্যুৎ দিতেন। ইউনিট প্রতি 15 টাকা করে গুনতে হতো। ভাড়া দিতে না পারলে কানেকশন বন্ধ। স্থানীয়দের দাবি এভাবেই কেটেছে 50 বছর। শেষমেশ বিদ্যুৎ এসেছে, ঘরে আলো জ্বলেছে, ফ্যান ঘুরছে। বাড়িতে কারেন্ট এসেছে? হ্যাঁ, আমাদের কারেন্ট এসেছে। নিজস্ব মিটার? নিজস্ব মিটার। এতদিন ছিল না, এতদিন ছিল না। এই 50 বছর ধরে এই আমাদের বাড়িতে এলো। স্থানীয়দের দাবি এলাকায় বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের। এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে বর্তমান কাউন্সিলরের উদ্যোগে বিদ্যুতের কানেকশন পেয়েছে মহেশতলার 35 নম্বর ওয়ার্ডের 30টি পরিবার। এত বছর ধরে আমাদের পায়ের সুতো ছিঁড়ে যাওয়ার মতো, আমরা অনেক ঘানি খেটেছি। কিন্তু এখন এই গোপাল সাহার ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্য কারেন্টও এসছে, ওনার জন্য কলও ঢুকছে, ওনার জন্য রাস্তাও হচ্ছে। এদের একটু প্রবলেম ছিল, মানে কেবিলটা ফেলানো একটু সমস্যা ছিল। আমাদের সাংসদ সেই ব্যবস্থা করে দিচ্ছে। লাইনটা আজকে যথারীতি ওরা তাদের বাড়িতে লাইনটা ঢুকছে এবং তারা খুব খুশি। বাড়িতে বিদ্যুৎ না থাকার ভোগান্তি হাড়ে হাড়ে টের পেয়েছেন বজবজের 14 নম্বর রেলগেটের এলাকার বাসিন্দারা। শেষমেশ দুর্দশা ঘুচিয়ে তাদের ঘরে বিদ্যুৎ এসেছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। আইএসএল এর ছাড়পত্র মোহামেডানের। এই মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। আই লিগ জিতে আইএসএল এর ছাড়পত্র মোহামেডানের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইরন। একদমই দেখো, বাংলা ফুটবলের একটা সত্যি গৌরবের দিন। তার কারণ মোহনবাগানের পর আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান, এবং শুধু চ্যাম্পিয়ন হলো না, তারা কিন্তু সরাসরি জায়গা করে নিল আইএসএল এ। এবার আগামী মরশুম থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে আইএসএল খেলবে মোহামেডান স্পোর্টিং। শতাব্দী প্রাচীন সবচেয়ে পুরনো ক্লাব। তারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং তারা মূল পর্বে আইএসএল খেলার জন্য অনেকদিন ধরে তারা ভালো টিম করছিল। এবার কিন্তু তারা এক ম্যাচ বাকি থাকছে, ইতিমধ্যেই 52 পয়েন্ট নিয়ে ফেললো, এবং তার থেকে যারা পেছনে রয়েছে তারা কিন্তু এখনো যে পজিশনে বাকি আছে সেই জায়গা থেকে কোনোভাবেই ডেকান বা সিঙ্গি যে টিমগুলো রয়েছে তারা কিন্তু কেউ ধরতে পারবে না। ফলত এক ম্যাচ বাকি থাকছে মোহামেডান চ্যাম্পিয়ন। আজকে তাদের ম্যাচ ছিল অ্যাওয়ে ম্যাচ শিলং লাজেংয়ের বিরুদ্ধে। সেখানে তারা 2-1 করে জয়লাভ করে, এবং জয়লাভের পরেই কিন্তু মোহামেডান স্পোর্টিং তারা চ্যাম্পিয়ন হয়। ক্লাবের তাঁবুতে তারা আজকে আয়োজন করেছে দর্শকদের ম্যাচ দেখানোর। ড্রেসিং রুম থেকে শুরু করে মোহামেডানের ক্লাব তাঁবু সর্বত্রই কিন্তু বাঁধন ছাড়া উচ্ছ্বাস, এবং ঈদের আগে এরকম একটা সাফল্য মোহামেডানের কর্তারা থেকে শুরু করে ফুটবলার সবাই উচ্ছ্বসিত। এবং আগামী বছর থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, তার সঙ্গে টিম প্রধান মোহামেডান স্পোর্টিং তারাও কিন্তু আইএসএল খেলবে। সব মিলিয়ে বাংলার ফুটবলের একটা গৌরবের দিন মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে। বেশ, ধন্যবাদ ইরন।